হ্যাঁ, তো প্রথম আমি যেটা বলতে চাই সেটার জন্য স্ক্রিন শেয়ার করার কোনো দরকার নেই। ধর আচ্ছা, এই যে এটা একটা কাগজ, হ্যাঁ এমনি একটা কাগজ, রেকর্ডটা হচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা কাগজ আছে, এই কাগজের উপর আমি একটা পয়সা রাখলাম। এবার মানে আমি বলতে চাইছি, এটা আরেকটা লোক আমার সঙ্গে থাকলে ভালো হতো, মানে আমি বলতে চাইছি যখন আমি কাগজটা জাস্ট এমনি রাখবো তখন তো কাগজটা সোজা থাকবে, কিন্তু যদি আমি কাগজটার উপরে একটা কয়েন রাখি তাহলে অবভিয়াসলি সামান্য এটা নিচের দিকে ঝুলে যাচ্ছে, ঠিক আছে। একটা এমনি সিম্পল একটা হালকা 1 টাকার কয়েন রেখেছি। আচ্ছা, ভালো কথা, এবার ঝুলে তো যাবে, এবার তোর এটা তো আর কি আছে ব্যাপার, নতুনত্বের কিছু নেই, এর সামান্য নিচের দিকে ঝুলে যাচ্ছে। আচ্ছা, কয়েনের পর আমি যদি কয়েনের থেকে আরেকটু ভারী কোনো কিছু রাখি তাহলে তো সেটা মানে আমার ফোনটা রেখেছি, প্রচুর বেশি ঝুলে যাচ্ছে। আর যদি আমি এইটা রাখি, এটা আরও ভারী, ঠিক আছে, পাওয়ার ব্যাংক, তো এটা যদি আমি রাখি এটা ক্লাসে হলে তোদেরকে নিয়ে করতে পারতাম, এটা ভালো হতো। মানে বেসিক্যালি আমি কাগজটাকে ধরে যদি এটার উপর পাওয়ার ব্যাংকটা রাখি, যেহেতু এটা ভারী সুতরাং কাগজটা ছিঁড়ে যাবে। তো একটা কাগজ ছিল, তার উপর আমি প্রথমে একটা হালকা জিনিস রাখলাম, তাতে কাগজটা সামান্য নিচে নামলো। তারপর আমি তার থেকে অনেকটা ভারী রাখলাম, কাগজটা আরও বেশি নিচে নামলো। তারপর আমি খুবই ভারী একটা জিনিস রাখলাম, তার ফলে কাগজটা ছিঁড়ে এটা নিচে পড়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে আমার এই, বলছি প্রশ্নটা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো তোরা? একটা সাদা রঙের বোর্ড দেখা যাচ্ছে, ওটা দেখতে পাচ্ছিস কিনা আমাকে বল একটু, না হলে বোঝা মুশকিল। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। গুড, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এবারে কি বলি, যে যেটা আমি তোদেরকে অ্যাকচুয়ালি আগের দিন একটা ইন্টারেস্টিং ভিডিও পাঠিয়েছিলাম, যে একটা, এটা হচ্ছে আমার পেজ, এবং এই পেজের উপর আমি প্রথমে একটা কয়েন রাখছি, মানে আমি একটা কম মাসের কিছু একটা রেখেছি। তারপর আমি আরেকটু ভারী কিছু একটা রেখেছি। তারপরে আমি আরো ভারী কিছু একটা রেখেছি, রাইট। তো প্রথমবারে
যখন আমি একটা ছোট কয়েন রেখেছিলাম তখন জিনিসটা সামান্য নিচু মানে দেবে গেছিল আর কি। মানে এটা তুমি হাতে করে খুব বাজেভাবে করে দেখালাম, কিন্তু এরকম যদি আমরা করতে পারতাম যে মনে করো একটা এরকম ফ্রেম টাইপের আছে, আর ফ্রেমের মধ্যে একটা কাগজ আমি মানে এখানে আমি একটা কাগজ আর কি চিটিয়ে রেখেছি কোনোভাবে। এবার আমি তার উপর একবার আমি কয়েন রাখলাম, তারপর আমি একটা ফোন রাখলাম, এবং তারপর আমি লাস্টে একটা ভারী কিছু রাখলাম, পাওয়ার ব্যাংক বা একটা ঢিল। বাড়িতে তো ঢিল নেই, কলকাতা শহরে ঢিলটা আমি খুঁজে পাইনি, তাই পাওয়ার ব্যাংক রেখে করলাম। তো প্রথমবার এটা সামান্য নিচে নামলো, যখন আমি ফোনটা রাখলাম তখন সেটা অনেকটা নিচে নেমে গেল, আর লাস্টে যখন আমি একটা ভারী জিনিস রাখলাম তখন এটা জাস্ট ছিঁড়ে গেল কাগজটা। তো এইচএসে তোরা এটার বেসিকটা তোরা এইচএসে পড়েছিস, এটা জাস্ট আমরা আরেকবার রিভাইজ করছি, যা পড়েছি সেটাই আরেকবার ভাবছি। তো আমরা কি পড়েছি, একটা অবজেক্ট এরকম থাকে, তাকে পৃথিবীর নিচের দিকে টানে, তাহলে তার উপর ফোর্স কাজ করে এমজি। আচ্ছা, তার উপর টেবিল একটা ফোর্স অ্যাপ্লাই করে, সরি মোটেও এটা বাঁকা হয় না, হ্যাঁ আচ্ছা, এবারে ফোর্স একটা কাজ করে উল্টো দিকে, এটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স। আচ্ছা, কিছু কিছু ছোট ছোট ইংলিশ টার্ম শিখে নিতে হবে, আস্তে আস্তে শিখে যাব। বুঝতে না পারলে আমাকে বাংলা জিজ্ঞেস করবি, আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, ফলে অসুবিধা কতটা হতে পারে আমার সম্পূর্ণ মাত্রায় আইডিয়া আছে। সো কি বলবো, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমি খুব ভালো করে জানি। আমি নিজেও ফার্স্ট সেমিস্টারে প্রচণ্ড হাবুডুবু খেয়েছিলাম এবং একটা পেপারে আমি প্রায় ফেল করে যাচ্ছিলাম, কিন্তু ফেল করিনি। ফলে একদমই চিন্তা করবি না, বিশ্বাস কর, চেষ্টা করলে শিখলে এরপরে একটা সময় কোনোই মনেই হবে না যে ইংলিশে পড়াশোনা করছিস। কিন্তু ওই চেষ্টা করতে হবে, আর মোবাইলে একটা ডিকশনারি ইনস্টল করে রাখতে হবে, যেই ওয়ার্ডটা যখনই বুঝবি না এটা খাতা করতে হবে, ওটার মানেটা খাতায় লিখে রাখতে হবে। আমি যে বইগুলো কিনেছিলাম সেটাতে কোনো জায়গা ফাঁকা ছিল না, পুরো মার্জিনটা জুড়ে ইংলিশের মানে লেখা ছিল, ওরমভাবেই পড়েছি, কিন্তু পড়তে পড়তে হয়ে যাবে। জাস্ট প্রথম 6 মাস হয়তো একটু কষ্ট হবে, তারপরে কিছু মনে হবে না। তো ক্রিয়া, এটা হচ্ছে ভর, মাস নিচের দিকে কাজ করছে, এমজি হলো, তার উল্টো দিকে হচ্ছে প্রতিক্রিয়া, রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স লম্বভাবে কাজ করে এন, এবং টেবিলের ক্ষেত্রে আমরা তো এন ইকুয়াল টু এমজি বলি, এইরকম সব ব্যাপার ট্যাপার আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই ঘটনাটা ঘটছে, সামান্য নিচে নামলো, আরও নিচে নামলো, একটা সময় পর ছিঁড়ে গেল, এই ঘটনাটাকে মানে এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে, মানে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ঠিক আছে, কোন বল কে কার উপর ফোর্স অ্যাপ্লাই করলো, এই যে নিচে নেমে গেল, কেন নিচে নেমে গেল, নিচে নেমে যাওয়ার ফলে কি হলো। অর্থাৎ আমি বলতে চাইছি যে কাগজ মানে তো এটাকে আমি যদি একটু অনুবীক্ষণ দিয়ে দেখি, তাহলে কাগজ মানে তো বেসিক্যালি অনেকগুলো অ্যাটম, যে কোনো জিনিসই তোরা জানিস যে অনেকগুলো অ্যাটমের সমষ্টি। তো বেসিক্যালি এখানে অ্যাটম আছে, এবং এই যে উপরে বস্তু রেখেছি আমরা, এখানেও কিন্তু বেসিক্যালি অ্যাটমই আছে। তো অ্যাটমের দিক থেকে ভাবতে গেলে এখানে ঠিক কী ঘটনা ঘটছে, এবং এই যে সামান্য নিচে নামছে, এই যে অনেকটা নিচে নামছে, এবং এই যে ব্যাপারটা ধপাস করে পড়ে যাচ্ছে, রাইট। তো আমি যদি অ্যাটমের দৃষ্টিভঙ্গি থেকে ভাবি, অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে, এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং এটার ভাবতে তোদের সাহায্য হবে, আমি একটা ভিডিও সতেরোপাড়া ঢোকার আগে পাঠিয়েছিলাম। আচ্ছা, একটা ভিডিও আমি আরেকবার পাঠাবো, সেখানে একজন খুব বিখ্যাত স্যার, উনি আমরা ওনাদের কাছে পড়েছি, উনি যাদবপুরে পড়াতেন,
উনি এখন অন্য ইনস্টিটিউটে আছে। তো ওই স্যার ছোটদের জন্য পাতি বাংলায় খুব সুন্দর ক্লাস নিচ্ছেন, একদম বেসিক ছোট ছোট কনসেপ্ট। তো ওই ভিডিওটা থেকে তোরা ক্লু পাবি। সেই ভিডিওটা আমি একবার পাঠিয়েছি গ্রুপে, আমি আরও একবার পাঠাবো। ওকে, আচ্ছা, এটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল, এইটা একটু তোরা ভাববি। আর কি দেওয়া যায় ভাবার জন্য? হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক হোল নিয়ে তোদের আগ্রহ আছে। ব্ল্যাক হোলের প্রশ্ন নয়, তার থেকে অনেক খাজা একটা প্রশ্ন দেব। সেটা হচ্ছে, হোয়াট ইজ মাস? ভর। ভর বলতে আমরা কি বুঝি? আচ্ছা বলতো, ভর বলতে আমরা কি বুঝি? বল বল, একটু শুনি। বল দেখি কার কি মনে হয়। ম্যাডাম, পৃথিবী যে কোন বস্তুকে যে বলনে টানে সেটাই ভর বা ভার। ভার। আচ্ছা, ভার, ভারের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে ভর। ঠিক আছে, গুড, এটা অ্যান্সার। ও, তোদের অ্যান্সারগুলো আমি লিখবো, তোরা তো আবার দেখতে পাবি না। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ঠিক আছে, শুভমের উত্তর হচ্ছে ভর আমরা ভার থেকে, ভরের কনসেপ্টটা আমরা ভারের থেকে পেতে পারি। আর ভারের সংজ্ঞা হচ্ছে যে পৃথিবী আর্থ টানছে, আর্থ ইজ পুলিং অল অবজেক্টস। তাহলে কি হলো? পৃথিবী সবাইকে নিজের দিকে টানছে, সেইটা হচ্ছে কনসেপচুয়ালি, সেটাই হচ্ছে তার ভার বা ওজন। এবং ওজন আছে কেননা ভর আছে, কেননা ভর যদি এম হয় তাহলে ওজন হচ্ছে এম জি। খুব ভালো, এটা শুভম বলেছে, গুড। আর কেউ অন্য একটা কিছু যদি বলতে চাস বলতে পারিস, বলে ফেল। হ্যালো ম্যাম, বলো। কোনো বস্তুর মধ্যে যে পদার্থ থাকে সেটা হচ্ছে তার ভর। কোনো বস্তুর মধ্যে যে পদার্থ থাকে, মানে যতটা পদার্থ থাকে। হ্যাঁ, ওকে ওকে। শুভঙ্কর, আমাদের একজন স্যার ছিলেন শুভঙ্কর নামে, তিনি যা রাগী ছিলেন না, বাপরে। আমাদের শুভঙ্করের অতটা রাগ নেই মনে হচ্ছে। বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে, ওকে, বাহ, ঠিক আছে। আরে ভর জিনিসটা এমন না, এক একটা লোককে এক এক রকম, এক একটা লোক এক এক রকম উত্তর দেবে। এটা দেখি আর আর কত রকম উত্তর পাওয়া যায়, এটা আমার খুব ইচ্ছা জানার। আমি এটা প্রত্যেকবারই ফার্স্ট ইয়ারদের জিজ্ঞেস করি, ভর বলতে তোমরা কি বোঝো। আরো আরো অনেক কিছু বলতে পারিস। ম্যাম, বল। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে সেই বস্তু ভর বলা হয়। যে আবার ভরের জন্য কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে। রাইট। আর একটা কি বলতে যাচ্ছিলি? ভরের জন্য কিছু একটা বলতে যাচ্ছিলি। ত্বরণের সৃষ্টি হয় ভরের। ভরের জন্য, বাহ, এই তো এটাই শুনতে চাইছি। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। নাহলে তোর ফার্স্ট পার্টটা শুভঙ্করের মতোই, তো আমরা তুই মোটামুটি শুভঙ্করের সাথে একমত, কিন্তু তারপর তুই একটা এক্সট্রা কথা বলেছিস, সেটা হচ্ছে ভর এবং ত্বরণ। ভর এবং ত্বরণ, কিন্তু সেন্টেন্সটা কি বললি সেটা আরেকবার বলবি? ভর আর ত্বরণের সম্পর্কটা মানে ইমেজ, যেটা ওইটা থেকে বলছি। ভরের জন্যই ত্বরণের সৃষ্টি হয়, এরকম টাইপের একটা ব্যাপার। ভরের উপর নির্ভর করে কতটা ত্বরণ করে ত্বরণটা সৃষ্টি হয়।
যেহেতু F/M, তাই তো? করণ, হ্যাঁ। এক্সেলেন্ট, খুব ভালো। ফিরোজা, থ্যাঙ্কস। শুভম, শুভঙ্কর, ফিরোজা সবাই তিনটেই কিন্তু ঠিক। হ্যাঁ, কিন্তু তিনটে যে আসলে তিনটে আলাদা আলাদা জিনিস সেটা আমি তোদের পরে বলবো। আর কেউ বলবে? আরো আলাদা আরো হয় অ্যান্সার এটা, আরো আলাদা কিছু কেউ বলতে চাস? পৃথিবীতে কোনো বস্তু অবস্থানের জন্য ওই বস্তুটি পৃথিবীর উপর যে একটা বল প্রয়োগ করছে সেটাই ভর হচ্ছে। আচ্ছা, আরেকবার বল। পৃথিবীতে কোনো বস্তু অবস্থানের জন্য ওই বস্তুটি পৃথিবীর উপর মানে বস্তু কর্তৃক যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে ভর। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুই শুভমের ডেফিনেশনের সঙ্গে কি তুই মানে একমত হচ্ছিস? শুভম যেই ব্যাপারটা বলেছে মোটামুটি রাফলি, না একটু আলাদা কিছু বলতে চাচ্ছিস? একটু আলাদা থাকবে, মানে যতটা পদার্থ শুভম প্রথমটা যেটা পৃথিবী সবাইকে টানছে নিজের দিকে, সেটা হচ্ছে ভার। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফাইন। তাহলে শুভম আর শতরূপা, গুড। খুব ভালো। শুভম, শতরূপা, শুভঙ্কর, ফিরোজা, আর কি আমি বাকি থাকলাম? না, অমরেশ। তাও তুই বা বাকি থাকছিস। পদার্থের একটা বৈশিষ্ট্য কিন্তু, পদার্থের একটা, হ্যাঁ বল, ভালো হচ্ছে, বল। একটা বৈশিষ্ট্য ভর, যেটা ধর্ম আর কি বলতে গেলে। পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম, দেখ আমি বললাম কত রকম অ্যান্সার আসবে এটার। আরো দুটো লোক থাকলে আরো দুটো অ্যান্সার পেতাম। পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম, অসাধারণ। দেখ, বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে সেটা ভর, যতটা পদার্থ থাকে, এটা আমি তখন বলতাম যে এটা খুব ভালো বললি, এই বস্তু একটা ওয়ার্ড আর পদার্থ একটা ওয়ার্ড। আবার পদার্থ বলতে আমরা কি বুঝি সেটা আবার একটা পুরো আলাদা গল্প। যাই হোক, কিন্তু এবার যতটা পদার্থ থাকে সেইটা ভর। এই ভর অ্যাকচুয়ালি, ভরটা আবার কি বলছে কি যেন অমরেশ বলছে পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে ভর। ওফ, দারুণ। আচ্ছা, তোরা কেউ এরার নাম শুনেছিস? পিটার হিগস বা হিগস বোসন, এই শব্দটা শুনছি কিন্তু অতটা বেশি জানি না। হ্যাঁ, ঠিক আছে। না বেশি হিগস বোসন আমরাই ঠিক মতো বুঝি না, আর লোকেই তো ঠিক মতো বোঝে না, ওই জন্য তো নোবেল পাননি। এই গল্পটা তো নিশ্চয়ই শুনেছিস যে হিগস বোসন ব্যাপারটা কেউ পাত্তা দেয়নি বলে ভদ্রলোককে বৃদ্ধ বয়স অব্দি নোবেল ছাড়া বসিয়ে রেখেছিল। পরে যখন এক্সপেরিমেন্টালি পাওয়া গেল তখন সবাই বলল, ও তাহলে তো ঠিকই বলেছিল। পিটার হিগস কত বয়সে নোবেল পেয়েছিলেন জানিস কি? কত বছর বয়সে নোবেল? হ্যাঁ ম্যাম, 2013 সালে। হ্যাঁ, বয়সটা কত ছিল তখন ওনার? ওটা জানি না। ও, আমিও জানি না অ্যাকচুয়ালি, আমার 13টাও মনে ছিল না। বা ফিরোজা তো খবর ভালোই রাখে, দেখে নি, ইন্টারনেট থাকতে অসুবিধা নেই। ওকে, এখন 92 বছর বয়স, সেটা হচ্ছে 2021। তাহলে 2013-তে কত বয়স হবে ওনার? হিসাব করে বল আমাকে। হ্যাঁ, কত হচ্ছে? এখন 92 বছর বয়স। 2013-তে পেয়েছিলেন, তাই তো? তার মানে আজ থেকে 13, 10, 23, মানে হচ্ছে 8 না 9,
9 বছর আগে। 92 মাইনাস 9 কত হচ্ছে? বল, আমি শুনতে পাইনি। 83 হচ্ছে? $94 হচ্ছে। 84 হচ্ছে, তাই না? 84 বছর বয়সে ভদ্রলোক নোবেল পেয়েছিলেন। হিগস বোসন কিন্তু উনি তার অনেক আগে আবিষ্কার করেছিলেন। আবিষ্কার মানে থিওরিটিক্যালি উনি প্রেডিক্ট করেছিলেন, ঠিক আছে? ফলে এই হিগস বোসন না বুঝলে দুঃখের কিছু নেই। আমরা তো বুঝিই নি, সেটা বাদ দে, কিন্তু কেউই অ্যাকচুয়ালি বুঝতে পারেনি। সো যাই হোক, এই যে অমরেশ যে কথাটা বলেছে সেটার সঙ্গে অ্যাকচুয়ালি হিগস বোসন ব্যাপারটার একটা বেশ ভালো সম্পর্ক আছে। ওকে, আচ্ছা, অনেকগুলো অ্যান্সার আমরা পেয়েছি। তাহলে কোশ্চেন 2 হলো গিয়ে যে এই যে নানান রকম অ্যান্সার পাওয়া গেছে, এটার ভিডিও তো আমি তোদের দিয়ে দেবো, তো তোরা পরে আবার দেখতে পারবি। তোরা একটু ভাববি যে এই অ্যান্সারগুলো মধ্যে কোনটা বেশি কারেক্ট, বা সবগুলোই কারেক্ট এবং সবাই সবার সঙ্গে রিলেটেড। ঠিক আছে? মানে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভর, তোকে যদি একটা অন্য গ্রহ থেকে একটা লোক এসে থেকে জিজ্ঞেস করে যে ভর ভর তোমাদের সব বইতে যে ভর ভর থাকে, ভর কি, হোয়াট ইজ মাস, হ্যাঁ, তখন তাকে যদি একটা কমপ্লিট অ্যান্সার দিতে হয়, যেটা কিনা কারেক্ট অ্যান্সার, মানে সহজ করে বলতে গিয়ে কিছু একটা বলে দিলাম সেটা না, কিন্তু তাকে যদি একটা কারেক্ট অ্যান্সার আমাকে দিতে হয়, তাহলে আমি তাকে কি বলবো? এবং এই অ্যান্সারগুলোর মধ্যে কি ব্যাপারটা কি এরকম যে এটা কারেক্ট বাকিগুলো ভুল, বা এটা কারেক্ট বাকি সব ভুল, নাকি সবাইকে একসঙ্গে করে কম্বাইন করে, মা বাবা এসছে, হ্যাঁ, সবাইকে একসঙ্গে কম্বাইন করে একটা অ্যান্সার বলা যেতে পারে? সো থিঙ্ক অ্যাবাউট ইট। দিস ইজ ইয়োর সেকেন্ড কোয়েশ্চেন। হোয়াট ইজ মাস? আমি কি মাস করে নেব? মাস করে নেব? দরজা নক করলো তো, হাত ধুয়ে নিও। So this is your second question, what is mass? এবং হোয়াট ইজ মাস কিন্তু এক কথায় বলতে হবে এরকম মোটেই না। হোয়াট ইজ মাস এটাকে লোকে এক পাতা ধরেও বলতে পারে, তো ডাজ নট ম্যাটার। আর লাস্ট যেটা আমি বলবো, the last one is তোরা যারা ঘরে বসে আছিস তারা হাতে একটা করে খাতার পাতা নে। একটা শিট, যেমন আমি একটা নেব এখন। যারা বাইরে আছিস তারা এখন পারবি না, তারা পরে নিস। এরকম একটা কাগজ, ঠিক আছে? যারা ঘরে বসে আছিস তারাও নিয়ে আমাকে বল যে আমি নিয়েছি। শতরূপা ফিরোজা তো বাড়িতেই আছে, আমি দেখলাম। নিয়েছো? গুড, ওকে। শুভম, ফিরোজা, শুভম? হ্যাঁ ম্যাম, নিয়েছে। ওকে, ঠিক আছে। এবার এটা কিরম ভাবে, আচ্ছা এবার এটার একটা থিকনেস আছে, এটা একটা কিছু একটা থিক, কতটা ঠিক হতে পারে বলে মনে হয়? এনি আইডিয়া? মানে কতটা এটা ইয়েটা বেদ আইডিয়া মাপতে হবে না, কতটা মাইক্রনে আসবে। মাইক্রনে আসবে, হ্যাঁ, মানে 1 সেন্টিমিটার তো মোটামুটি এতটা, ভালোই বলেছিস। আচ্ছা, এটার থিকনেস আমি পরে বলে দেবো। 1 সেন্টিমিটার মোটামুটি এতটা, 0.5 হচ্ছে এতটা, 0.1 সেন্টিমিটারেরও কম হবে। ওকে, আচ্ছা এবার এটাকে আমি এরমভাবে ভাঁজ করলাম।
তাহলে এবার এটার থিকনেস কি হবে? ওই যা ছিল অরিজিনালি তার ডাবল হবে, দুটো হয়ে গেছে তাহলে অবভিয়াসলি ডাবল হবে। এবার এটাকে আমি আবার একবার ভাঁজ করব। এবার কি হলো? অরিজিনালি যা থিকনেস ছিল তার 1 2 3 4, তাহলে এই যেটা পেয়েছি আমি সেটা অরিজিনাল যা থিকনেস ছিল তার 4 গুণ। ওকে, আবার একবার ভাঁজ করব। আচ্ছা কবার ভাঁজ করলাম বলতো? একবার ভাঁজ করলাম, দুবার ভাঁজ করলাম। দুবার ভাঁজ করলাম 4 গুণ থিকনেস হলো। 3 বার ভাঁজ করলাম, এবার 4 দুগুণে 8 গুণ থিকনেস হবে। এবার 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এরকম হলে 4 গুণ ছিল, এবার 4 আর 4 8, 8 গুণ থিকনেস। আমার প্রশ্ন হচ্ছে, যদি বলছি প্রশ্ন হচ্ছে যে তোরা এই কাগজটাকে, মানে যে যেই কাগজ নিয়েছিস সেটাকে ম্যাক্সিমাম কতবার ভাঁজ করতে পারছিস? হাউ মেনি টাইমস ইউ ক্যান ফোল্ড। ম্যাক্সিমাম কতবার ভাঁজ করতে পারছিস এটা অবশ্যই সবার সেম হবে না। যত পাতলা কাগজ নিবি তত বেশি বার করতে পারবি, বা যত বড় কাগজ নিবি তত বেশি বার করতে পারবি। যদি খবরের কাগজ নিয়ে করিস সবচেয়ে ভালো। তাহলে এটা এক একজনের এক এক রকম হবে, সেটা তোরা আমাকে পরের দিন বলবি। এবং n টাইমস ভাঁজ করলে কতটা ঠিক হবে সেটা আমাকে বলবি। ধরা যাক এরম একটা শিট, তার থিকনেসটা যদি 0.001 সেন্টিমিটার হয়, তাহলে n বার ভাঁজ করলে থিকনেস কত হচ্ছে? এবং 42 বার ভাঁজ করলে, মানে এখান থেকেই বেরোবে সেটা, 42 বার ভাঁজ করলে তার থিকনেস কত হচ্ছে? এবং 42 বার ভাঁজ করা যাবে কিনা, 42 টাইমস ফোল্ডিং এতবার ভাঁজ করা যাবে কি না, বা 42 বার ভাঁজ করতে গেলে কত বড়, দেখ এবার এটা তো ফ্যাক্ট যে যত বড় কাগজ নেব তত বেশি বার ভাঁজ করা যাবে, ঠিক আছে? যেমন এটা, যেমন ধর আমি অরিজিনালি যে সাইজটা নিয়েছি, এবার এটাকে আমি ম্যাক্সিমাম আর কতবার ভাঁজ করতে পারবো? এরম একটা করতে পারবো, এরম একটা করতে পারবো, তারপর আমি এরম করতে পারবো, অলরেডি অনেক শক্ত হয়ে যাচ্ছে এই, তারপর আমি সেটাকে আর তো হচ্ছেই না আমার এই কাগজটাতে। যাই হোক, তো পয়েন্ট হচ্ছে যে এবার বড় কাগজ নিলে এবং একটু পাতলা নিলে, এটা ক্যালেন্ডারের কাগজ ছিল তাই একটু ভারী ছিল, একটু পাতলা খবরের কাগজ টাইপের নিলে আরও বেশ কয়েকবার করতে পারতাম। তো অরিজিনাল সাইজটা কত ছিল আর কি, যেই শিটটা নিয়েছি তার উপর কিন্তু ডিপেন্ড করে যে ম্যাক্সিমাম কতবার সেটা ভাঁজ করা যাবে, তাই তো? তো তাহলে এটা তাহলে আরেকটা ভাবার বিষয় যে 42 বার ভাঁজ করা যাচ্ছে কিনা, এটা তোরা নিজেরা দেখবি, নিজেরা কাগজ টাগজ নিয়ে ম্যাক্সিমাম কতবার ভাঁজ করা যাচ্ছে। এবং 42 বার ভাঁজ করতে গেলে কাগজের অরিজিনাল সাইজ কত হতে হবে? কাগজটা অরিজিনালি কতটা বড় হলে সেটাকে তুই 42 বার ভাঁজ করতে পারবি? এইটা
কটা হলো? 3টে প্রশ্ন হলো না? এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের আজকের এটা ক্লাস না, এটা ছিল একটা এমনি একটা কিছু একটা আড্ডা। তো আজকে এইটা আড্ডাটা এতটাই থাকবে। আর যেটা খুব জরুরি কথা সেটা হলো যে ওই সব নিয়ে একদম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওই সব মানে হচ্ছে সিলেবাস, সেমিস্টারের কোশ্চেন, আর কি নিয়ে তোরা ভাবিস, টিউশন, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে পড়া, ইংলিশে অ্যান্সার লেখা। কারণ সিলেবাস পরীক্ষার অনেক আগে শেষ হয়ে যাবে, তারপর ক্লাসে অঙ্ক করানো হবে এবং হোমওয়ার্ক দেওয়া হবে। এছাড়া নিজেরা অঙ্ক প্র্যাকটিস করতে পারিস, হোয়াটসঅ্যাপে যে কোনো সময় অঙ্ক পাঠাতে পারিস, বা কোনো জায়গা বুঝতে পারছিস না ফোন করতেই পারিস অবশ্যই। কিন্তু এই মাসটা যেহেতু অ্যাডমিশনের কাজ চলবে, তারপরে মাসটা আবার স্কলারশিপের কাজ চলবে, সেজন্য আমি হোয়াটসঅ্যাপে মানে যখন ঘুমাই ওই টাইমটা বাদ দিয়ে আমি সারাক্ষণ হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি। তো যে কোনো সমস্যা হলে, মানে সেটা একাডেমিক হতে পারে, নন একাডেমিক হতে পারে, পার্সোনাল প্রবলেম হতে পারে, এনি টাইপ অফ প্রবলেম, সেটা সবসময়ই আমাকে বলতে পারিস। যদি ফোনে না পাস হোয়াটসঅ্যাপ করবি, আমি ঠিক মেসেজ দেখে কল ব্যাক করে নেব। আর সিলেবাস নিয়ে ভাবার তো কোনোই কারণ নেই, সেটা যখন তোদের সিনিয়রদের সঙ্গে আলাপ হবে জিজ্ঞেস করে নিবি। সিলেবাস আমাদের পরীক্ষার অনেক আগে শেষ হয়ে যায় এবং তারপর অঙ্ক করানো হয়, টেস্টও নেওয়া হয়। ফার্স্ট ইয়ারকে তো নেওয়াই হয়, মক টেস্ট প্রচুর নেওয়া হয়। আচ্ছা, দুটো জিনিস যেটা করবি না, এক হচ্ছে যে লোকের কথায় একদম চলবি না। এই লোকজন অনেক আছে, তারা বলবে যে ফার্স্ট ইয়ার থেকেই জ্যামের জন্য কোচিংয়ে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো একদম বাজে কথা। যেটা করতে হয় সেটা হচ্ছে কলেজে যখন যা পড়ানো হয় সেটাকেই ভালো করে পড়ে ফেলতে হয়, তার উপর অঙ্ক করতে হয়। সেই টপিকটা তখনই ভালো করে পড়তে হয়। জ্যামের জন্য আলাদা পড়াশোনা বলে কিচ্ছু হয় না, ট্রাস্ট মি। আমি নিজেও অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, ভালো রেজাল্ট করেছি এবং তোমাদের সিনিয়ররাও করেছে। তো যারা বেশি পাকামি করে ওই বিভিন্ন রকম কোচিং সেন্টারে ফটাফট ভর্তি হয়ে যায়, তারাই বেসিক্যালি খুব একটা পারে না ক্র্যাক করতে। মূল হচ্ছে তোমাকে বেসিক ফিজিক্সটা জানতে হবে। ইনফ্যাক্ট কোচিং সেন্টারগুলো কিন্তু লাস্ট 10 বছরেই বেশি গজিয়েছে। তার আগে কি লোকেরা জ্যাম পেতো না? পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক পেত, কিন্তু এত কোচিং সেন্টার ইভেন গ্রামগঞ্জ থেকেও প্রচুর লোকে পায়। তো গ্রামেগঞ্জে তো আর এত কোচিং সেন্টার নেই। সো দ্য মেন পয়েন্ট ইজ তোমাকে ভালো করে গল্পটা, মানে ফিজিক্সের গল্পটা ভালো করে বুঝতে পারলে তুই, এই যেমন এই যে মাস, ঠিক আছে, মাস সম্পর্কে তোরা যে এত রকম কথা বলি, এগুলো তোরা কেন বলতে পারলি? কারণ তোরা জিনিসটা নিয়ে ভেবেছিস। এবার মাসের উপর তুই হাজার হাজার অঙ্ক করতে পারিস, কোচিং সেন্টারে তোকে সেটাই করাবে। কিন্তু তুই যদি মাসটা ভালো করে বুঝে যাস, তাহলে হাজার হাজার অঙ্ক না করলেও তুই কনসেপ্ট থেকেই অনেক অঙ্ক করতে পারবি। যদি মূল জিনিসটা না বুঝে কেউ এমনি অঙ্ক করে যায়, সে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করাই হবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে যারা পেপার সেট করে, তারা এত বোকা নয় যে তারা বিভিন্ন জায়গা থেকে অঙ্ক টুকে দেবে। তো ওরা এমন প্রশ্নই সেট করে যাতে করে যার আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে সেই অ্যান্সারটা করতে পারবে। তাই আগে ফিজিক্সের গল্পটা ভালো করে বুঝতে হবে, যেটা বোঝার এক এবং একমাত্র উপায় হচ্ছে ভালো ভালো বই পড়া এবং ক্লাসগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করা। আর বই সম্পর্কেও এটা আমার একটা বলার আছে, সেটা হচ্ছে লোকজনরা পাকামি করে প্রচুর এর ওর শুনে বই পড়ে, কিন্তু ভালো বই, গুড বুক ইজ নট অলওয়েজ আ পপুলার বুক। ঠিক আছে, যেই বই প্রচুর লোকে পড়ছে তার মানে এই নয় যে সেই বইটা ভালো হয়ে গেছে। ভালো বই সাধারণত পপুলার হয় না খুব একটা, কারণ ভালো বইগুলো একটু কঠিন হয় এবং এগুলো একটু কষ্ট করেই পড়তে হয়। আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা বই পড়েছিলাম, যেটা প্রচুর দাম ছিল। তো আমরা ওটা জেরক্স করেছিলাম। জেরক্স করার ফলে বইটা এরম মোটা ছিল আর এরকম চওড়া ছিল। ঠিক আছে, তো ওটাকে আমরা চিত্রগুপ্তের খাতা বলতাম এবং লোককে ওটা ছুঁড়ে মারলে, মানে থানিট ছুঁড়ে মেরে খুন করা যায় যেমন, তো আমরা বলতাম এটা দিয়ে লোককে খুন করা যায়। তো খুব কঠিন ছিল বইটা এবং আমাদের ক্লাসে হয়তো 15-20 জনের বেশিও, মানে আমাদের অনেক স্টুডেন্ট থাকতো একটা ক্লাসে, 15-20 জনের বেশিও বইটা আদৌ পড়েছে বলেও আমার সন্দেহ আছে। আর আমরা 3-4 জন ছিলাম যারা বইটা খুব মন দিয়ে পড়েছিলাম। তো খুবই কষ্ট হয়েছিল বইটা পড়তে, এটা মানে এখনো মনে আছে কষ্টটা করেছিলাম।
কিন্তু ওই 6টা মাস কষ্ট করেছিলাম বলে তখন যে কোয়ান্টাম মেকানিক্সটা শিখেছি ওটার উপর ভিত্তি করেই পরের সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সমস্ত ইন্টারভিউ, ইভেন এখনও আমি যে ক্লাসে পড়াই তার ভিত্তিটা ওই যে 6 মাস কষ্ট করেছিলাম তার উপরেই তৈরি হয়েছিল। ফলে এবার এখন অনেক মানে কি বলবো, মানে খুবই বিলো স্ট্যান্ডার্ড বই বাজারে প্রচুর বেরিয়েছে, যেগুলো দেখলে মনে হবে যে বাহ, সব এখানে সুন্দর করে লেখা আছে, কিন্তু ওই বইগুলো পড়লে তোর মানে এটা হয়তো মনে হবে যে আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, কিন্তু ওইভাবে একটা চ্যাপ্টার শেষ করে তোর বাস্তবে কোনো লাভ হবে না। বড়জোর সেমিস্টারে যে বাজে বাজে ভুলভাল প্রশ্ন আসে ওগুলো তুই অ্যান্সার লিখে দিতে পারবি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে এবার দেখবি অনেকেই বলে যে 3 বছর এত পড়লাম কিন্তু আমি কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারছি না। এর মানে এই নয় যে পরীক্ষাগুলো খুব কঠিন, এর মানে হচ্ছে 3 বছর সময়টা নষ্ট হয়েছে। তো কলেজে এসেছিস মানে এখনো আসিসনি, যাই হোক কলেজ তো খুলবেই, আজ হোক কাল, নেক্সট ইয়ারে নিশ্চয়ই খুলবে, তো সবই করবি, এনজয়ও করবি, এমন নয় সারাক্ষণ বই মুখে করে বসে থাকতে হবে, কিন্তু যে যতটা সময় পড়বি সেটা যদি একটু ওয়াইজলি পড়িস মানে হচ্ছে সময়টাকে সদ্ব্যবহার করতে হবে। 4টে খাজা বই পড়ে 4 ঘন্টা কাটিয়ে কোনো লাভ নেই। একটা বই এক পাতা যদি 4 ঘন্টা ধরেও পড়তে হয়, ওই 4 ঘন্টায় তুই যা শিখবি সেটা দিয়ে তোর ভবিষ্যতে অনেক দিন এবং অনেক পরীক্ষা এবং অনেক ক্লাস তোর ওতেই চলে যাবে, ওটার উপর বেস করেই তোর দেখবি পরে অনেক কিছু তোর অনেক সহজ লাগছে। তাই যতটুকু সময় পড়াশোনায় দিবি সেটা ওয়াইজলি দিতে হবে। মানে বলতে পারিস ব্যবসা যেমন লোকে করে, ইনভেস্ট করে, ঠিক আছে, তো এখানেও সময়টাও একটা ইনভেস্ট করার মতো, তো সময়টাকে সঠিকভাবে ইনভেস্ট করতে হবে। তাই আমি যে বই বলে দেবো এবং অন্য স্যারেরা যেই বইগুলো বলে দেবেন ওই স্ট্যান্ডার্ড বইগুলো ফলো করতে হবে। যদি বুঝতে না পারিস বই হট করে চেঞ্জ করবি না, আমাদেরকে বলবি, আমরা যেই জেনারেলি যেই বই পড়াই সেই বই মানে যেই কঠিন বই থেকেই আমরা পড়াই, ফলে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। বুঝতে না পারলে বলবি, বুঝিয়ে দেবো আমরা, কিন্তু ফালতু লোকের কথা শুনে আজে বাজে বই পড়ে সময় নষ্ট করবি না। আর অকারণ কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট ইয়ারে তো একদমই নেই, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও প্রয়োজন নেই। আমি বলবো স্ট্রিক্টলি কোনো কোচিংয়ে না ভর্তি হতে। ফার্স্ট সেমিস্টার নিজে পড়ে দেখো, ফার্স্ট সেম সেকেন্ড সেম দেখো, যদি মনে হয় কোনো মতেই পারছি না তখন পরে ভাবো, ঠিক আছে। কারণ আমাদের কলেজ থেকে কিন্তু যতগুলো স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, যারা এখন পিএইচডি করছে, তারা কেউ কিন্তু কোচিংয়ে পড়তো না বা ভর্তি হয়ে থাকতো কিন্তু যেত না। সো বাকি সিনিয়ররা বলবে, এগুলো সিনিয়রদের কাছে শোনাই ভালো টিচারের কাছে শোনার থেকে। এবং যদি যেরকম ইনস্ট্রাকশনস দেওয়া হবে, আমাদের জ্যামজেস্ট কম্পিটিটিভ এক্সামের টিউটোরিয়াল ক্লাসও হয়, তো সেগুলো যদি যেরকম বলা হবে সেরকম যদি ফলো করো তাহলে ফিজিক্স নিয়ে হায়ার স্টাডিজে গিয়েও সাকসেসফুল হবে। ফিজিক্সে অ্যাকচুয়ালি অনেক স্কোপ আছে, কিন্তু কি যারা অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে ভালোবাসে স্কোপটা শুধুমাত্র তাদের জন্য। মানে অনেকে থাকে যে ফিজিক্স পড়ি সেটা সবাইকে বলবো, এই কারণে ফিজিক্স পড়ে, তো এদের জন্য কিন্তু ফিজিক্সটা না। ফিজিক্সটা কাদের জন্য? যারা কোনো একটা কিছু জানার জন্য ফিজিক্সটা পড়ছে, যে এটা এরকম কেন, সেইটা বোঝার জন্য কেউ ফিজিক্স পড়লো, এবং যতক্ষণ না সে সেটা বুঝতে পারছে তার মাথা থেকে জিনিসটা যাচ্ছে না। এই টাইপের যে লোকগুলো আছে এবং এই ধরনের ভালোবাসা যদি থাকে, আমাদের একজন টিচার ছিলেন যিনি আমাদেরকে ফুটপাথে দাঁড় করিয়ে, লেভেল ক্রসিংয়ে দাঁড় করিয়ে, বাজারে দেখা হয়েছে সেখানে দাঁড় করিয়ে উনি ফিজিক্স বোঝাতেন। তো ওই রকম যদি একটা মানে মাথার মধ্যে আর কি থাকে, ক্যারা থাকে মাথায়, জানিস তো, ওই রকম যদি কিছু থাকে মাথার মধ্যে, তাহলে ফিজিক্স ভালো লাগবে পড়তে, কঠিনও লাগবে কিন্তু আলটিমেটলি ভালো লাগবে। আর ফিজিক্স নিয়ে হায়ার স্টাডিজে যেতে পারবি, অনেক স্কোপ পাবি। ফিজিক্স নিয়ে ভালোভাবে পড়াশোনা করলে সত্যিকারেরই প্রচুর স্কোপ আছে, প্রচুর মানে গুণে শেষ করতে পারবি না, সেগুলো তোরা সব জানতে পারবি। আমরা একটা কেরিয়ারের সেমিনারও করব। তো অল দ্য বেস্ট। ভালোই লাগলো আমার তোদের সঙ্গে কথা বলে, উৎসাহটা ধরে রাখিস, ঠিক আছে, মিসগাইডেড হোস না অকারণ লোকের কথা শুনে। কারণ মানে ফ্রিতে জ্ঞান দেওয়ার লোক অনেক আছে, কিন্তু তোকে দেখতে হবে যে যে জ্ঞানটা দিচ্ছে সে আদৌ নিজের জীবনে কতদূর গেছে, সেইটা খুব ইম্পর্টেন্ট, বুঝেছিস? তো যে কেউ কিছু একটা বলে দিল, কেউ বললো খুব কঠিন, কেউ বললো এখন থেকে জ্যামের জন্য পড়তে হবে, কেউ বললো অমুক বইটা না পড়লে কিছুই হবে না, ওগুলো একদম শুনবি না। কার কথা শুনবি? যে নিজে হয়তো ফিজিক্স নিয়ে পড়ে সাকসেসফুল হয়েছে, অনেক দূর গেছে, পিএইচডি করছে, সাপোজ এরকম লোকজন যদি বলে তাহলে ঠিক আছে। আদারওয়াইজ র্যান্ডম কেউ একটা কিছু বলে দিল, ওটা শুনে তুইও
কেমন একটা হয়ে গেলে, ওটা কিন্তু একদম করিস না। এটা এতগুলো কথা এই কারণেই বললাম, কারণ অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি যারা লোকের কথায় মিসগাইডেড হয়ে মানে জাস্ট মানে অনেক ভালো জায়গায় যেতে পারতো, গেল না। এমএসসিতে যখন পড়ছে তখন তারা আমাকে বলে যে ম্যাডাম আপনি ঠিকই বলেছিলেন, আপনার কথা শুনলেই ভালো হতো। এখন তখন তো 3 বছর চলে গেছে, তো তখন রিয়েলাইজ করে খুব একটা লাভ হয় না। তাই যেমন টিচাররা বলবেন সেগুলো শুনে চলবে। হোপ উই উইল এনজয় ফিজিক্স ইন দ্য নেক্সট ইয়ার্স। ঠিক আছে, বাই বাই, আজকের মতো আবার বুধবার।